সেই বেসান্তের কথা মনে আছে, যাকে আমরা আগে ট্রাম্পের একেবারেই বড় অনুগামী হিসেবে মনে করতাম, যিনি কাটাছেঁড়া মন্তব্য করে ভারতের নামে উস্কে বসতেন। আজ তিনি একেবারে উল্টো অবস্থানে দাঁড়িয়ে আছেন। এখন তিনি ভারতের কাছে সাহায্য চান সবার সামনে সরাসরি ফক্স নিউজ এর লাইভ শোতে এসে। কানটা খাড়া রাখুন, এইটা কোনো ছোটখাটো ঘটনা নয়। একসময় যারা ভারতের বিরুদ্ধে কড়া ট্যারিফ আর ট্রেড রেস্ট্রিকশন চাপিয়ে দিতেন, ইউরোপের দেশগুলিকেও উস্কে দিতেন যে চলো সবাই মিলে ভারতকে এমনভাবে ধাক্কা দাও যে তারা হাঁটু গেড়ে পড়বে, আজ ওই একই কণ্ঠই কিন্তু অনুতাপ করছে, মাথা নিচু করে অনুনয় করছে। এই পৃথিবীটা কেমন দ্রুত পাল্টে যাচ্ছে, তাই না? আবার একটু পেছনে ফিরে দেখা যাক যে কি ঘটেছিল। ট্রাম্পের শাসনামলে আমেরিকা একাধিকবার ভারতের টার্গেটের অর্থনৈতিক চাপ দিয়েছে। ট্যারিফ বসানো, ব্যবসায়িক বাধা, এসবের মধ্যেই ছিল কুটকচারী ও কড়া নীতি। আর ফক্স নিউজ, যেটা ট্রাম্প সমর্থক মিডিয়া, সেটাই রপ্ত করে ভারত বিরোধী বার্তাকে প্রচার করত। যে প্ল্যাটফর্মে এক একজন আমেরিকান মন্ত্রীর চিৎকার চেঁচামেচি শুনতে হতো, সেখানে এখন বেসান্তি দাঁড়িয়ে বললেন যে আমরা সাহায্য চাই। কিন্তু এর পেছনে কারণটা কি জানেন? কারণটা হচ্ছে চীনের লাঠি। চীন এমনভাবে আমেরিকা ও তাদের ইন্ডাস্ট্রির মাথায় ডান্ডা ঘুরিয়েছে যে আজ তারা কার্যত হাঁপাচ্ছে। আসলে ঘটনাটি শুরু হয় এখান থেকেই যে ট্রাম্প, তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর প্রশংসায় একসময় পঞ্চমুখ ছিলেন। সব জায়গায় বলতেন যে আমরা খুব ভালো বন্ধু এবং শীঘ্রই আমাদের মধ্যে একটা বড় ট্রেড ডিল হবে। কিন্তু বাস্তব হলো সেই ডিল কোনোদিনই হলো না। বরং 3 দিন আগেই হোয়াইট হাউস থেকে ট্রাম্প ঘোষণা দিলেন যে এনাফ ইজ এনাফ, এখন থেকে আমরা চীনের ওপর 100% ট্যারিফ বসাবো, আর সেটা কার্যকর হবে 1 নভেম্বর থেকে। এখান থেকেই শুরু হয় সেই ঝড়, যা শুধু চীনকেই নয়, আমেরিকার ভেতরেও দোল খাইয়ে দেয়। তাহলে প্রশ্নটা আসে, ট্রাম্প এমনটা কেন করলেন? আসলে কারণটা বেশ পরিষ্কার। চীন ট্রাম্পের ট্রেড ওয়ার, ট্রেড ডিল বা ট্যারিফ পলিসির কোনোটাই জবাব দেয়নি। কোনো টুইট, কোনো ঘোষণা, কিছুই নয়। চুপচাপ একটাই কাজ করেছে, আমেরিকার ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত সব রেয়ার আর্থ ম্যাগনেটস এবং রেয়ার আর্থ এলিমেন্টের সাপ্লাই বন্ধ করে দিয়েছে। এখানেই খেলা ঘুরে গেল। চীন যখন এই সাপ্লাই বন্ধ করলো, তখন সেটা শুধু আমেরিকার জন্য নয়, পুরো বিশ্বের জন্যই একটা গ্লোবাল রেস্ট্রিকশন হয়ে গেল। ফলাফল যে পুরো ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি কেঁপে উঠল। কারণ গাড়ি হোক বা মোবাইল, স্মার্ট ওয়াচ হোক বা ইলেকট্রিক বাইক, প্রতিটা জিনিসেই লাগে রেয়ার আর্থ এলিমেন্টস। বিশেষ করে ইলেকট্রনিক ভেহিকেলগুলির মোটরে থাকে এই রেয়ার আর্থ ম্যাগনেটস। তাই এক ঝটকায় বিশ্বের প্রায় সব ইন্ডাস্ট্রি কার্যত হাঁপিয়ে উঠল। মনে রাখবেন, বিশ্বে যত রেয়ার আর্থ এলিমেন্টস তৈরি হয় তার প্রায় 70 থেকে 80% চীনের হাত দিয়ে বের হয়। তাই যখন বেইজিং এক্সপোর্ট ব্যান লাগালো, পুরো গ্লোবাল মার্কেট এক প্রকার অচল হয়ে গেল। কিন্তু এখানেই চীনের আসল চাল। কয়েক সপ্তাহ আগে তারা এক নতুন আইন পাশ করলো, যে আইন অনুযায়ী যে দেশই চীনের কাছ থেকে রেয়ার আর্থ এলিমেন্টস বা ম্যাগনেটস কিনবে, তাদের লিখিতভাবে প্রতিশ্রুতি দিতে হবে এই মেটেরিয়ালস আমরা আমেরিকাকে বিক্রি করব না। মানে সরাসরি বার্তা যে ইন্ডিয়া, তুমি চাইলে আমরা তোমাকে রেয়ার আর্থ দিচ্ছি, দামও বাড়াবো না, আগের দামেই দেবো, কিন্তু তুমি লিখে দাও যে এই মেটেরিয়াল শুধু ভারতের মধ্যেই ব্যবহার হবে, একটি কণাও আমেরিকার হাতে যাবে না। চীন এই একই শর্ত দিয়েছে বিশ্বের প্রায় সব দেশকেই, অনলি ফর ডোমেস্টিক অর পার্সোনাল ইন্ডাস্ট্রিয়াল ইউজ, নট ফর দ্য ইউএস। এখন ভারত সহ বিশ্বের অনেক দেশই ভাবছে যে এই শর্তটা মানা উচিত কিনা, আর যদি মানে তাহলে কেমন সিস্টেম নিশ্চিত করা যায় যাতে কোনোভাবেই এই রেয়ার আর্থ মিনারেলস ইন্ডিয়া থেকে আমেরিকার হাতে না পৌঁছায়। এই প্রশ্নেই এখন দেশগুলি ডিসকাস করছে। আর সেই সুযোগে আমেরিকার রেগে আগুন। তাদের মনে হচ্ছে চীন যেন তাদের এক প্রকার আইসোলেট করে ফেলছে, একটা গ্লোবাল ইকোনমিক ট্র্যাপের মধ্যে ঘিরে রাখছে, যেখানে সুপার পাওয়ার আমেরিকা আজ ক্রমে লোনলি পাওয়ার হয়ে যাচ্ছে। এটা তো পরিষ্কার, আমেরিকা এখন প্রায় পুরো পৃথিবীর কাছে একা হয়ে পড়েছে। যে দেশ একসময় সবার নেতা ছিল, এখন তারই চারপাশে শুধু শত্রু আর অবিশ্বাস। চীন এই পরিস্থিতিটাকেই কাজে লাগিয়ে এক নতুন স্ট্র্যাটেজি চালু করেছে, আমেরিকাকে গ্লোবাল প্ল্যাটফর্ম থেকে একেবারে আইসোলেট করে দেওয়া। ভাবুন একবার, যেন একটা দ্বীপে অনেক দেশ আটকে আছে, চীন বলছে সবাইকে আমি বাঁচাবো কিন্তু আমেরিকাকে নয়। মানে আমেরিকাকে সেই দ্বীপেই ফেলে রেখে চারিদিকের জলে ডুবিয়ে মারার মতো একটা কূটনৈতিক ফাঁদ তৈরি হচ্ছে। আর এই কারণেই এখন ওয়াশিংটন ভয় পেয়ে গেছে, যদি সব দেশ চীনের শর্ত মেনে নেয় যে তারা রেয়ার আর্থ মিনারেলস আমেরিকাকে বিক্রি করবে না, তাহলে আমেরিকার শত্রুরা তো আছেই, এমনকি তার অ্যালাই দেশগুলিও চীনের পাশে দাঁড়াবে। ফলাফল, আমেরিকা একেবারে আইসোলেটেড পাওয়ার হয়ে যাবে, একদম একা, এবং এই একাকিত্বই হতে পারে তার জন্য সবথেকে মারাত্মক প্রহার। অন্যদিকে চীনের জন্য এটা হবে এক ডিফাইনিং মোমেন্ট, যে মুহূর্তে সে বিশ্বের নাম্বার 1 সুপার পাওয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। এই ভয়ে এখন আমেরিকা তড়িঘড়ি করে এক গ্লোবাল এমার্জেন্সি মিটিং ডেকেছে। আগামী সপ্তাহে তারা বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশগুলির নেতাদের ডেকেছে, বিশেষ করে যারা আমেরিকার অ্যালাইস হিসেবে পরিচিত। এই মিটিংয়ের লক্ষ্য একটাই, দেখে নেওয়া যে কে এখনো আমেরিকার পাশে দাঁড়ায় আর কে চীনের শর্ত মেনে চলে। কারণ যারা এই মিটিংয়ে যাবে তাদের মানে তারা চীনের বিরুদ্ধে আমেরিকার সঙ্গে, আর যারা যাবে না মানে তারা ইতিমধ্যে চীনের সঙ্গে দাঁড়িয়ে
দাঁড়িয়ে আমেরিকাকে একা করে দিয়েছে। এখানেই আছে সবথেকে ইন্টারেস্টিং টুইস্ট, আমেরিকার ফাইন্যান্স মিনিস্টার বেসান্ট, যিনি ট্রাম্প ভক্ত, আজই ফক্স নিউজে লাইভে এসে বলেছেন যে আমরা আশা করি ভারত আমাদেরকে একা ছেড়ে দেবে না। ইন্ডিয়া মাস্ট স্ট্যান্ড উইথ শোল্ডার টু শোল্ডার উইথ আস। যে সরাসরি ভারতের নাম নিয়েছে, অন্য কোনো দেশের নয়, কেবলমাত্র ভারতেরই, এবং বলেছে এই রেয়ার আর্থ ক্রাইসিসের সময় আমরা ভারতের ওপরেই সব থেকে বেশি ভরসা করছি। কিন্তু প্রশ্ন হলো, কেন আমেরিকা হঠাৎ ভারতের কাছে সাহায্য চাইছে? এর পেছনে বড় বড় দুটি কারণ আছে। প্রথম কারণ, যে রেয়ার আর্থ মিনারেলস, এই যে সংকটটা ক্রিয়েট হয়েছে, সেখানে ভারতই এমন একটি দেশ যে সত্যিকারের আমেরিকাকে রেস্কিউ করতে পারবে। যদিও রেয়ার আর্থ মিনারেলসের 80% প্রসেসিং চীনে হয়, অর্থাৎ কাঁচা মাল থেকে পরিশোধিত আকারে তৈরি হওয়া পর্যন্ত, কিন্তু সেই কাঁচা রেয়ার আর্থ মিনারেলের বিপুল ভান্ডার রয়েছে ভারতের মাটিতেই। ভারত এখন পুরোপুরি প্রসেসিং হাব নয়, তবুও র রিসোর্স হিসেবে ভারতের মজুতি আমেরিকার শেষ আশা হয়ে উঠেছে। শুধু তাই নয়, ভারত এখন আর কেবল র মেটেরিয়াল সাপ্লায়ার নয়, ধীরে ধীরে প্রসেসিং সেক্টরেও নিজের পা শক্ত করছে। ভারতের কয়েকটি স্টেট ইতিমধ্যেই রেয়ার আর্থ প্রসেসিং ইনভেস্ট করেছে এবং এই ক্ষেত্রে ভারত এখন দ্রুত এগোচ্ছে। কিন্তু আমেরিকার আসল চাহিদা কাঁচামাল নয়, তাদের দরকার গ্লোবাল পারসেপশন। কারণ যদি ভারত এখন দাঁড়িয়ে বলে যে হ্যাঁ আমরা চীনের শর্ত মেনে নেব, তাহলে গেম ওভার। চীনের দিকের পাল্লা এখন এতটাই ভারী হয়ে যাবে যে আমেরিকার হাতে বাকি থাকবে কেবল কয়েকটা ইউরোপিয়ান দেশ। আফ্রিকার প্রায় সব দেশ আগেই চীনের পাশে চলে গেছে। এশিয়াতেও এখন ধীরে ধীরে ডিভাইড বাড়ছে। একসময় যেখানে এশিয়ার মানে ছিল আমেরিকাস ব্যাকইয়ার্ড, সেখানে চীনের ডমিনেন্স স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এই প্রেক্ষাপটে ভারত একমাত্র দেশ যে শুধু বিশ্বের সব থেকে বেশি জনসংখ্যার দেশই নয়, বরং বিশ্বের চতুর্থ বৃহত্তম সামরিক শক্তিও। তাই যদি ভারতও একটুখানি চীনের দিকে চলে যায়, আর সেটা যদি সিম্বলিক্যালিও হয়, তবুও পুরো গ্লোবাল পারসেপশন এক লহমায় বদলে যাবে। আর তখন সেটাই হবে ট্রাম্পের কূটনৈতিক ইতিহাসের সব থেকে বড় জিও পলিটিক্যাল ডিফিট। বিশ্ব তখন মনে রাখবে ট্রাম্পকে সেই প্রেসিডেন্ট হিসেবে যার আমলে আমেরিকা শুধু চীনের কাছে হেরেছিল নয়, বরং পুরো পৃথিবীর কাছে এক ঘরে হয়ে গিয়েছিল। এটাই সেই ডিফাইনিং মোমেন্ট যেখানে রেয়ার আর্থ মিনারেলসের গল্পটা শুধু একটি বাণিজ্যিক যুদ্ধ নয়, এটা আসলে গ্লোবাল পাওয়ার শিফটের প্রতীক। সো ইন্ডিয়া, হুইচ সাইড অফ হিস্ট্রি উইল ইউ চুজ? দুনিয়ার চোখ এখন দিল্লির দিকে। একটা ভুল সিদ্ধান্তই হয়তো আমেরিকা ভেঙে পড়বে, আর একটা দৃঢ় পদক্ষেপেই ভারত লিখে ফেলতে পারে নতুন গ্লোবাল ব্যালেন্স অফ পাওয়ারের ইতিহাস। কিন্তু ভারতের পথ কখনো চাটুকারিকতা নয়, না আমেরিকার দাসত্ব, না চীনের ছায়া। ভারতের নীতি সবসময় একটাই, যে উই ডোন্ট বো, উই ব্যালেন্স। এই ভারসাম্যই ভারতের আসল শক্তি, যেখানে অন্য দেশ লড়াইয়ের নামে প্রভাবের জন্য, ভারত নামে প্রিন্সিপালের জন্য। আজ রেয়ার আর্থের সংকট কেবল অর্থনীতি নয়, এটা সেই পরীক্ষা যেখানে প্রমাণ হবে কে সত্যি বিশ্বকে নেতৃত্ব দিতে পারে মানবতার নামে। আর এখানেই ভারতের প্রকৃত জয়। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।